সুপ্রভাত বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই গরমে ভালো আছো, সাবধানে আছো আর সুস্থ আছো। তো আজকে কিন্তু আমার উঠতে দেরি হয়ে গেছে এমনটা নয়, উঠে অ্যাকচুয়ালি সকালে 2 ব্যাচ পড়ানো ছিল, পড়িয়ে উঠে কিন্তু আজকে আমি উঠানটা ঝাড় দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ রোদ উঠে গেছে, তো ঝাড় দিচ্ছি। তার আগে কিন্তু একটু ঘরের কাজও করে এসেছি, কারণ ভাতটা বসিয়ে এসেছি। আর তোমরা জানো যে আমি সকালে টিউশন করাই, আর টিউশন করানোর জন্য কিন্তু আমাকে সকাল সকাল উঠেই কিন্তু কাজগুলো করে নিতে হয়। তো আজকে যেহেতু সকালবেলাতেই 5:30টার সময় স্টুডেন্টদের আসতে বলে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়ছে, তো বাচ্চা মানুষ, ওদের আসতেও দেরি হয়ে যায় আর কষ্ট হয়ে যায় ফেরার পথে। তো ভাবলাম, তো তোমার দাদা বলে দিয়েছে যে সকাল সকাল আসবি, তো 5:30টায় এসছে ওরা, তার মানে আমাকে 5টার দিকে উঠতে হয়েছে। উঠে ঘর ঝাড়টার দিয়ে নিয়েছি, উঠানটা ঝাড় দেওয়ার সময় পাইনি। তো ভাবলাম তাহলে পড়িয়ে নিয়ে তারপর উঠানটা ঝাড় দেবো, কারণ দেখো যার যা কাজ সেটা তো তার করতে হবে। তো উঠানটা ঝাড় দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে স্টুডেন্টটা সকাল সকাল আসবে আমার একদম মনে ছিল না, জানো তো। তো ওই জন্য উঠতে দেরি হয়ে গেল, ঘরটা ঝাড় দিয়েছি আর সেই কাজকর্মগুলো বাসনটা মেজেছি, এই করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, কারণ রান্নাঘরটা এত এলোমেলো ছিল যে সেটা না গুছিয়ে না আর কোনো কাজে হাত দিতে পারলাম না, উঠানে আর ঝাড় দেওয়াটা হয়ে উঠলো না আজকে। তো সেই জন্যই কিন্তু পড়িয়ে উঠেছি, আর এখন বেজে গেছে 9:30। আর 9:30 মানেই বুঝতে পারছো কী পরিমাণে রোদ্দুর এখন উঠে যায়, পুরো পুরো উঠানটা একদম রোদ রোদ, আমার মাথাটা পুরো অলরেডি যন্ত্রণা করতে শুরু করে দিয়েছে। আর এই রোদ্দুরে না বেশিক্ষণ থাকলেই মাথা যন্ত্রণা শুরু হয়, আমার তো হয়, জানি না তোমাদের কারো হয় কি হয় না। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কদিন ধরে, প্রচণ্ড গরম, কিছুই ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না, রান্না করতেও ইচ্ছে করছে না একদম, জানো তো। কিন্তু ওই যে পড়ানো তো কামাই করার উপায় নেই, সকালে উঠে স্টুডেন্টরা এসে বসে থাকবে আর আমি পড়াবো না ফেরত পাঠাবো, এটা হয় না, তাই না? তো কাজে ফাঁকি দিলে তো চলবে না, ওই জন্য উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, একটু দেরি। তো তোমার দাদা আর কি উঠান ঝাড় দিতে দিতে চায় না, কারণ বলে উঠানটা তোমার না, তুমি কেন ঝাড় দেবে। তো আমি বলি দেখো উঠানটা আমার না হল, আমি জানি উঠানটা আমার না, সেটা আমি ভালোই জানি যে উঠানটা আমার না, কিন্তু তাতে বড় কথা হচ্ছে দেখো আমার ঘরের সামনেটা, তাই না, যে যারই উঠান যারই হোক না কেন জমি, ঝাড়টা দিয়ে রাখি, যতদিন তারা মানা না করছে ততদিন তো আমি ঝাড় দেবো, কারণ ঘরের সামনে এরকম হয়ে থাকলে তো ভালো লাগে না দেখতে। তো যাদের জমি তারা যতদিন না মানা করছে ততদিন আমি ঝাড় দেবো, এটাই হচ্ছে আমার কথা। তো সকালে দেখো টিউশন করিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এলাম, ওরা চলে গেল, আমিও ঘরে এলাম, পড়িয়ে উঠলাম এইমাত্র। তো চলো ঘরে যাই, সকাল থেকে গলাটা একদম শুকিয়ে গেছে। চা খাবো, তারপর কাজকর্ম শুরু করতে হবে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের মানুষদের একটা সংস্কার, যে বাড়ির সামনেটাও আর কি উঠানটা আমরা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। তো সেই সংস্কারটা আমার মধ্যে রয়ে গেছে। এখন কথাটা হচ্ছে ঘরটা আমার হলেও উঠানটা আমার নয়, তবুও আমি ঝাড় দিই, এটাই হচ্ছে কথা। তো সেটা আমি জানি আমার ঝাড় দেওয়া উচিত না, কিন্তু ওই যে কী জানো তো, কেমন একটা অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্যই ঝাড়টা দিই। তোমার দাদা বলে তুমি উঠান ঝাড় দাও কেন, উঠান ঝাড় তো তোমাদের না, তোমার নয়। তো আমি সেটা আমি আরও জানি, খুব ভালোভাবেই জানি, তারপরও ওই যে ঝাড় দিয়ে বসি, কী করা যাবে, অভ্যাস হয়ে গেছে না, অভ্যাস তো একদিনে যাবে না, যেতে টাইম লাগবে। তো সেই জন্যেই আর কি ঝাড়টা দিই। আসল কথা কী জানো তো, গ্রামের মানুষরা ভাবে যে বাড়ির ছেলে তো বাড়িটা যার, সেই বউয়ের দায়িত্ব হচ্ছে উঠান ঝাড় দেওয়া বা এইসব কাজ করা। কিন্তু পাড়ার লোকেরা বা বাইরের লোকেরা তো জানে না যে এই বাড়িতে কী চলছে কী চলছে না, তারা সেটা জানে না। তারা জানে যে এই লোকটা হচ্ছে বাড়ির ছেলে, আর বাড়ির বউ তো উঠান ঝাড় দেবে, এটাই স্বাভাবিক। বাইরের লোকেদের তো আর বলতে পারছি না যে আমাদের বাড়িতে কত রকম নাটক চলে, কত রকম এখানে কি বলবো, ষড়যন্ত্র, কত কিছু চলছে ভেতরে ভেতরে। তো আমার কোনো তাদের নিয়ে আমার কোনো অভিযোগও নেই, তাদের নিয়ে আমার কোনো কি বলবো, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে উঠানটা ঝাড় দিয়ে আমি কবে বন্ধ করব। তো রিসেন্টলি বন্ধ করব ধীরে ধীরে উঠান ঝাড় দেওয়া বন্ধ করে দেবো, কারণ উঠানটা যখন আমার না, সেটা আমি ঝাড় দেবো না, এটাই স্বাভাবিক। তো আস্তে আস্তে নিশ্চয়ই অভ্যাসটা হবে, অনেক কিছুই জীবনে শিখছি। জীবনে এই 40 বছর বয়সে এসে না বন্ধুরা, অনেক নতুন নতুন শিক্ষা পেলাম আমি। আর এই শিক্ষাটা পেতাম না যদি আমার খারাপ সময় না আসতো আমার জীবনে। তো জীবনে খারাপ সময় না আসলে না, শিক্ষা মানুষের হয় না, জানো তো, শিক্ষা হয় না। আমি এই জীবনে এত বছর পরে এসে এত অভিজ্ঞতা অর্জন করছি, মানুষের এত রকম রূপ দেখছি নিত্য নতুন, না আমি সত্যি নিজেই হয়রান হয়ে গেছি যে আমি আসলে কতটা মূর্খ। সেটা আমি এত বছর বয়সে এসে না আজকে বুঝতে পারছি যে আমি কতটা মূর্খ, মানুষ কতটা বুদ্ধিমান। সত্যি মানুষ সবাই কত বুদ্ধিমান, দেখি তারা সবাই কত বুদ্ধি করে কাজ করে, বুদ্ধি করে কথা বলে, বুদ্ধি করে সমস্ত প্ল্যান করে সব কিছু করে। হ্যাঁ, তো আমি সত্যি নিজেকে বড্ড মূর্খ মনে হয় গো, আমি কিছুই শিখিনি, কিছুই জানি না, আদব কায়দা কার সঙ্গে কেমন আচরণ করতে হয় কিছুই শিখলাম না, বয়সটা হয়ে গেল 2 কুড়ি। সত্যি বড় আফসোস হয় জীবন নিয়ে। আর কি করা যাবে, শিখলাম না যখন, বুনো বন্য রয়ে গেছি, মনেও বন্য রয়ে গেছি আর বাইরের দিকটাতেও বন্য রয়ে গেছি। হ্যাঁ,
তো আর কি করব, এখন ভাতটা নামিয়ে নিয়েছি। আর এখন রান্না হচ্ছে আজকে একদম জানো গরমে তো সিম্পল রান্না করব, ওই বেগুন ভাজি, আর হচ্ছে উচ্ছে ভাজি, আর হচ্ছে নিম পাতা, আর তার সঙ্গে হচ্ছে একটা তরকারি করব। তো এই সিম্পল রান্না বান্না হচ্ছে গরমে একদম মানে কি বলবো, ভালোই লাগছে না রান্না করতে। দুটো ব্যাচ পড়িয়ে এসে মনে হচ্ছে একটু চা নিয়ে বসি, আর তার থেকে বড়ো কথা গরমে চা নিয়ে বসতেই আছি, চা খেতেও আর ইচ্ছা করছে না জানো তো, এতটাই গরম। তো নিম পাতাগুলো তোমার দাদা এনে দিল, মেয়ে এনে দিয়েছে, একটু ধুচ্ছি। আর মানে আমাদের বাড়িতে যে আহামরি রান্নাবান্না হয় তোমরা দেখেছো, কিছুই আহামরি হয় না, ওই ধর তরকটা মার পেরে আর কি। সকালবেলা পড়িয়ে উঠে ওই হাতে মাথায় যা পাই একরকম সবজি বা একরকম তরকারি করে নিয়েই তো খেতে বসে যাই আমরা, তাই তো। তো তারপরেও না মানুষ ভাবে যে একে দেখি না, ওকে দিই না, ওকে এই করি না। আমি বুঝতে পারি না যে আমার এই পর্যন্ত জীবনে আমি সত্যি ভাবি যে আমার জন্যে মানুষ সব কিছু করেছে, কিন্তু আমি নাকি কারোর জন্য কিছুই করিনি। আমার জন্যে কত লোক যে কত কিছু করে রেখেছে, আমি হিসাবে খাতা খুঁজতে বেরোলে না আমার সত্যি মাথাটা খারাপ হয়ে যায় যে সত্যি কে কী করে রেখেছে, আমি হিসাব মিলাতে পারি না। হ্যাঁ, মানুষ নাকি আমি নাকি কারোর জন্য কিছু করি না। তো আমি যখন কারোর জন্য কিছু করি না তখন মানুষকে কি কখনো বিচার করে? তারা কি বিচার করে তারা আমার জন্য কী করেছে আর কতটুকু করেছে? আমি সত্যি মনে করতে পারি না। হয়তো আমার স্মৃতি খারাপ তাই মনে পড়ে না, কি জানি, বুঝতে পারি না। আমার সত্যি মনে পড়ে না যে আমার জন্য কে কী করে রেখে দিয়েছে, আমি সত্যিই তো মনে করতে পারছি না। তো সত্যি কথা বলতে মানে কি বলবো, দেখো এই যে ডাঁটার তরকারি করে নিয়েছি, আর এই ডাঁটার তরকারিটা কিন্তু এটা কিন্তু বাজারের ডাঁটা, জানো তো, বাজারের ওই যে সজনের ডাঁটা। আর গাছে একটা ছোট্ট গাছ আছে, সেই গাছটায় কয়েকটা ডাঁটা হয়েছে, সেটা তোমার দাদাকে আজকে পারতে বলবো। নিম পাতাটা ভাজি আমরা খুব খাচ্ছি গরমে বলে না, এমনি আমরা খাই, তোমার দাদা আর আমি খেতে ভালোবাসি, তো ওই জন্যই খাচ্ছি নিম পাতা। আর নিম পাতা খাওয়াটা শরীরের পক্ষে উপকারী, সেই জন্যও খাই। তো দেখো দুপুরবেলায় তোমার দাদা এখন স্পোকেন ইংলিশ পড়াচ্ছে, আর আমি একটুখানি চলে এলাম বাড়ির সামনে। এই পাশটাতে না বেশ কয়েকটা এই যে গাছ হয়েছে, অ্যাডেনিয়াম বলে, তো অ্যাডেনিয়াম না, সরি কী যে বলে, সিঙ্গোনিয়াম বলে, সিঙ্গোনিয়াম গাছটা কয়েকটা আর কি গাছ তুলে এনে এগুলো লাগাচ্ছি। স্নান করবো, প্রচণ্ড গরম, তো আর এই কাজটা একটু নলেন পড়ে উঠে তোমার দাদা মেয়ে বায়না করেছিল, মেয়েরা তো একটুখানি এই যে এনে দিল আইসক্রিম। আমি না আইসক্রিম খাই না, কিন্তু আজকে এত কষ্ট হচ্ছে, তোমার দাদাকে বললাম যে আমার জন্য একটু নিয়ে এসো। তো মেয়েরা বই পড়ছিল, আমি ওইখানে বসেছিলাম, আইসক্রিমটা খেয়ে সত্যি একটু প্রচণ্ড আরাম পাচ্ছে এই গরমে, মানে গরমে নাজেহাল অবস্থা জানো তো। তো আমি তো এমনি শরীর দিন দিন মুটিয়ে যাচ্ছে বলে আইসক্রিমটা খাই না, কখনো হয়তো মেয়েদের কাছ থেকে 1 চামচ নিই, কিন্তু আজকে সত্যি গরমে না আমি নিজেও আর কি মানে কী বলবো, মানে লোভ সামলাতে পারলাম না। এই যে সন্ধ্যা হবে হবে বিকাল, তোমার দাদা এই গাছটা কাটছে, আর অনেকটা মানে বীজগুলো বড় হয়ে গেছিলো জানো তো, ফলগুলো এত মোটা হয়ে গেছিলো যে ঠিক খাওয়া যাবে কি না বুঝতে পারছি না, তো তাও নিয়ে নিচ্ছি। গাছের জিনিস আর সবজির যা দাম না বাজারে, যা হয় খাওয়া যায় কি না যায় দেখি, কেটে তরকারি করে দেখবো যে খাওয়া যায় কি না। তো রাত্রে কিন্তু এইটা দিয়েই তরকারি হবে, 2 টুকরো মাছ রয়েছে, মাছ বলবো না, মাছের মাথা রয়েছে, তাই দিয়ে কিন্তু তরকারিটা করবো। আর গাছে জল টল দিয়েছি, এখানটা প্রচণ্ড আর কি জঙ্গল হয়ে গেছে, একটু পরিষ্কার করার দরকার। তো দেখি অল্প, তোমার দাদা স্নান করবে এখন গিয়ে, আমি একটুখানি 2-4টে ঘাস পাতা পরিষ্কার করবো বড় বড়গুলো দিয়ে, তারপর আমিও স্নান করব, গিয়ে কিন্তু ঘরে বাসনপত্র সব পড়ে রয়েছে সেইগুলো ধুতে হবে। ওই যে বললাম না গরমে কোনো কাজে না এনার্জি পাচ্ছি না, তো এখন এই কয়েকটা পাতাও নিয়ে যাব, সজনে পাতা। আর গাছের পাতাগুলো না ধুলো ধুলো হয়ে গেছে, ধুয়ে ভালো করে ধুতে হবে, তারপর জানি না পরিষ্কার হবে কিনা, খাওয়া যাবে কিনা, তো তাও নিয়ে যাব। আর এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম না সেগুলো পুরো চাপা পড়ে গেছে জানো তো, এখানে ওই বরবটি গাছ লাগিয়েছি, ভেন্ডি গাছ লাগিয়েছি, সব চাপা পড়ে গেছে। আর একটা লেবু গাছে কয়েকটা লেবু হয়েছে, বেশি লেবু হয়নি, তো সেই লেবু গাছটা চাপা পড়ে গেছে। তো তোমার দাদাকে বললাম তুমি এগুলো একটুখানি পরিষ্কার করে দিয়ে যাও, আর আমি বাকিটা করে নেবো। তো তোমার দাদা চলে গেছে স্নান করতে, আর আমি মেয়েকে বললাম বাবা তুই ফোনটা একটু ধর, ছোটো মেয়ে এসছে আমার সঙ্গে, মানা করেছিলাম গরমে আসতে। তো তারপর স্নান টান করে এলাম, স্নান করে এসে একটুখানি মেয়ে বলছে মা কী খাবো, খিদে পেয়েছে, তো একটু পরোটা করে দিচ্ছি আলু ভাজি করে দিয়ে। সন্ধ্যা হবে হবে করছে, ওদেরকে নিয়ে বই নিয়ে বসতে হবে। গরমে না ইচ্ছা করছে পড়াতে, না ইচ্ছে করছে কোনো একটা কাজে হাত দিতে, জানো বন্ধুরা, গরমে তো সত্যি গো নাজেহাল হয়ে যাচ্ছি। তোমরা কি করছো গরমে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো মেয়েরা এই যে খাবে, আর আমি তারপরে দেখলাম কড়াইটা গরম রয়েছে, কি করি গরমে একটুখানি যদি মানে ধনে গুঁড়োটা করতে হবে, জিরে গুঁড়োটা আমার আছে, তো একটু ধনেটাও যদি গুঁড়ো করে রাখি তাহলে রান্নাবান্না করতে সত্যি সুবিধা হয়, গরমে বাটা কাটা করতে একদম ইচ্ছা করে না। তা ভাবছি তাহলে দেখো চলো সন্ধ্যাবেলায় একটু কাজ করে নিই, ফ্যানটা বড় স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি এই সাইডে, দিয়ে আমি এই যে কাজ করছি, ধনেটা গুঁড়ো করছি, ধনেটা হাফ ডাস্ট হয়েছে, এবার আর একটু ঘুরে নিলাম, এবার সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে দেখো। তো গরমে যদি একটু মশলাপাতি করে রাখা হয় না তার গুঁড়ো, তাহলে রান্নাবান্না অনেক সহজ হয়ে যায়।